ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। সারা দেশে টানা 5 দিন ভারী বৃষ্টির আভাস, সক্রিয় মৌসুমি বায়ু। 80টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, পাল্টা 85টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী 80টির বেশি লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত এনেছে। পাল্টা ইরান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে ইরানে চলছে সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজার আয়োজন। ভঙ্গুর যুদ্ধবিরতি এখন নতুন সংকটের মুখে। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। মঙ্গলবার হরমুজ প্রণালীতে লাইবেরিয়া, সৌদি আরব ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী 3টি ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং রেভলিউশনারি গার্ডের 60টিরও বেশি ছোট নৌযানে নিখুঁত হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা আগের যে কোনো মার্কিন পাল্টা হামলার চেয়ে বড় এবং বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ বিমান দিয়ে পরিচালিত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে অনলাইনে প্রকাশিত ভিডিও যাচাই করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের রেভলিউশনারি গার্ড, বাহরাইনের মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ 85টি মার্কিন সামরিক স্থাপনায় যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি জানিয়েছে তেহরান, তবে পেন্টাগন এখনো দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এই যুদ্ধের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়েছে। ইরান দাবি করছে, প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে টোল আদায়ের অধিকার তাদের রয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস বাণিজ্যের 1/5 এই পথ দিয়ে যেত। সর্বশেষ উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি 69 থেকে লাফিয়ে প্রায় $73 উঠে গেছে। এই সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র ইরানি তেল বিক্রির সাময়িক ছাড় তুলে নিয়েছে। আগামী 17 জুলাইয়ের মধ্যে ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রেজারি বিভাগ। ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে অবস্থানরত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ইরাকের নাজাফে খামেনির জানাজার অনুষ্ঠানে থাকা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মার্কিন হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তেহরানের পথে রওনা দিয়েছেন। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ধমক ও জবরদস্তির যুগ শেষ হয়ে গেছে। শান্তি আলোচনা খামেনির দাফনের পর পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও এই নতুন সংঘাত পুরো শান্তি প্রক্রিয়াকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এটিভি USA ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে কড়া অর্থনৈতিক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। জুনের অন্তর্বর্তী চুক্তির আওতায় দেওয়া ইরানি তেল বিক্রির সামরিক ছাড় তাৎক্ষণিক কার্যকরে বাতিল করেছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরানি তেল বিক্রির অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। আগামী 17 জুলাইয়ের মধ্যে ইরানি তেলে যাবতীয় উৎপাদন, সরবরাহ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। আগে এই ছাড়ের মেয়াদ ছিল 21 আগস্ট পর্যন্ত। জুনে যুদ্ধবিরতির আওতায় স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত হিসেবে ইরানি তেল বিক্রির এই সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। তবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে সেই চুক্তির সরাসরি লঙ্ঘন বলে গণ্য করেছে ওয়াশিংটন এবং সেই কারণে এই কঠোর পদক্ষেপ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সিদ্ধান্তকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। তেহরান জানিয়েছে, নিজের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় যা প্রয়োজন তাই করবে ইরান।
বিশ্ববাজারে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। এই নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হলে চীনের জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অন্যান্য এশীয় আমদানিকারক দেশগুলো বিকল্প উৎস খোঁজার চাপে পড়বে। ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজে সর্বশেষ উত্তেজনার জেরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 69 থেকে লাফিয়ে $73 উঠে গেছে প্রায়। বিশ্লেষকরা সতর্ক করছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দাম আরো অনেক বাড়তে পারে। এই নিষেধাজ্ঞা পুনরায় আরব মার্কিন ইরান শান্তি আলোচনাকে আরো জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এমনিতেই কঠিন পর্যায়ে ছিল। এই নতুন পদক্ষেপে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট আরো গভীর হলো। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। আরব সাগরের উপর দিয়ে উড়তে গিয়ে রাডার থেকে হারিয়ে গেছে পাকিস্তানের একটি কার্গো বিমান। 5 ক্রু সদস্য সহ বিমানটির সন্ধানে জরুরি অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত 9:18 বিমানটির পাইলট নেভিগেশন সমস্যার কথা জানান এবং করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার দ্রুত সহায়তা দেওয়া শুরু করে। তবে মাত্র 3 মিনিট পরেই রাত 9:21 রাডারে বিমানটিকে দ্রুত নিচে নামতে এবং হঠাৎ দিক পরিবর্তন করতে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় 287 কিলোমিটার পশ্চিমে রাডার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট রাডার ট্র্যাকিং সেবা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি একবার উচ্চতা হারায়, তারপর কিছুটা উপরে ওঠে এবং হঠাৎ করেই দ্বিতীয়বার দ্রুত উচ্চতা হারায়। শেষ তথ্যবিন্দুতে বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1100 ফুট উচ্চতায় ছিল এবং প্রতি মিনিটে 22,400 ফুট বেগে নিচে নামছিল। শারজা থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরেই ওই অঞ্চলের অন্যান্য বিমানের সঙ্গে এই বিমানটিও GNSS বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থায় বিঘ্ন অনুভব করে, যার ফলে নেভিগেশন তথ্য বিকৃত হয়ে পড়ে। ঘটনার পর রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার সক্রিয় করা হয়েছে এবং বিভিন্ন সংস্থা মিলে সমুদ্রে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের বিমান নিরাপত্তা তদন্ত ব্যুরো কারণ অনুসন্ধান করবে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে যানজট কমাতে সায়দাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, মন্ত্রিসভায় অনুমোদন। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের 80 বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার প্রতিষ্ঠানটির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের 20 হোস্টেল প্রকল্প এর আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ এবং এক আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ পরিদর্শনকে মিলন মেলার সঙ্গে তুলনা করছেন। শিক্ষার্থীদের মতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান নানা সংকটেও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এ আগমন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতিও তাদের কাছে বিশেষ আনন্দের। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। দ্বিপাক্ষিক নিরাপত্তার সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পাকিস্তানের বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মানবিক সংকটের বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেন।
পরে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালে তিনি ধন্যবাদ জ্ঞাপন করে জানান যে সুবিধাজনক সময়ে তিনি এই সফর সম্পাদন করবেন। দেশজুড়ে আগামী 5 দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে জোরালো অবস্থানে রয়েছে। বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস রয়েছে। শনিবার সারা দেশে আবারও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনার কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙ্গামাটির সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা। টানা ভারী বৃষ্টিতে দীঘিনালা, বাঘাইহাট, মাচালং পাহাড়ি ঢলে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গত 2 দিনে সাজেকে সব মিলিয়ে 400 এর বেশি কিছু পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদে আছে বলে জানা গেছে। তবে সড়কে পানি না সরে যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবেন না। তাই যারাই সাজেকে আছেন তারা শুধু সার্ভিস চার্জ দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কায় সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটক কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিল সরকার। সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী 4 মাসের মধ্যে কাঁচপুরে নতুন টার্মিনাল ব্যবহার উপযোগী করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেডকে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় 4012 বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো, শেড নির্মাণ, 120টি টিকিট কাউন্টার, 32টি টয়লেট এবং অফিস কক্ষ সহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 6,88 লাখ টাকার কিছু বেশি। সংশ্লিষ্টরা মনে করছেন কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে সায়দাবাদ এলাকায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজধানীর পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এটিভি ইউএসএ ন্যাশনাল ডেস্ক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। আর্জেন্টিনা ম্যাচে রেফারিং বিতর্কে মুখ খুললেন সালাহ। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর।
বিশ্বকাপের শেষ ১৬তে নাটকীয় ম্যাচের আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের পরও রেফারিং নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করেননি মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে সালাহ বলেন, কি ঘটেছে তা সবাই দেখেছে, আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। তবে তার ইঙ্গিতপূর্ণ বক্তব্যে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। ম্যাচ জুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে শেষ দিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সালাহ ফাউলের শিকার হলেও স্পট কিক না দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR থেকেও কোনো পর্যালোচনা হয়নি বলে দাবি করেছেন অনেকেই। এছাড়া মিশরের একটি গোল VAR পর্যালোচনার পর বাতিল করা হয়। অনেক ফুটবল বিশ্লেষকদের মতে ওই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দেয় এবং শেষ পর্যন্ত মিশরের বিদায় নিশ্চিত করে। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি অভিনেত্রী টিলি নরউড প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত হলিউডে নতুন করে উদ্বেগের ঢেউ তুলেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিস আইল্যান্ড নামের এই কমেডি নাটকীয় চলচ্চিত্রটি নির্মাণ করেছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান পার্টিকেল 6। ছবিতে টিলি নরউডকে এমন একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা হিসেবে দেখানো হবে যার কোনো শরীর নেই, নিজস্ব কোনো অভিজ্ঞতাও নেই, কিন্তু সবার অভিজ্ঞতায় তার প্রবেশাধিকার রয়েছে। গল্পে দেখা যাবে একটি বিপদগামী বট টিলিকে তার সীমাবদ্ধতা ভেঙে নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে উৎসাহিত করে। এতে সে ক্রমশ মানবিক বৈশিষ্ট্য অর্জন করতে থাকে এবং এক পর্যায়ে নিজের অস্তিত্ব নিয়ে লজ্জাবোধ করতে শুরু করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেছেন, ছবিটি হবে মজাদার, বিশৃঙ্খল ও আত্মসচেতন, তবে এর নিচে পরিচয়, অভিনয় এবং AI দিয়ে মানুষের ভয়ের মতো গভীর বিষয়ও রয়েছে। ছবিটি একটি হাইব্রিড প্রযোজনা, চলচ্চিত্র পেশাদার ও AI বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করেছেন। টিলি নরউড তৈরি হয়েছে 6 মাস ধরে 2000-এরও বেশি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তার প্রাথমিক চেহারা তৈরি হয়েছিল OpenAI এর ChatGPT ব্যবহার করে। গত বছরই টিলিকে কোনো ট্যালেন্ট এজেন্সিতে সাইন করানোর পরিকল্পনার কথা প্রকাশ পেলে হলিউডের অভিনেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি শন অ্যাস্টিন বলেছেন, অনুমতি বা ক্ষতিপূরণ ছাড়াই অভিনেতাদের কাজ ব্যবহার করে AI তৈরি করা হচ্ছে। এটি পুরনো কিছু থেকে নতুন কিছু তৈরি করার ভান মাত্র। অভিনেতাদের ইউনিয়ন সেক আফট্রা ইতিমধ্যে বড় স্টুডিওগুলোর সঙ্গে একটি চুক্তি অনুমোদন করেছে, যেখানে মানবিক অভিনয়কে অগ্রাধিকার দেওয়ার নীতি রাখা হয়েছে। AI চরিত্র ব্যবহার করতে হলে ইউনিয়নকে আগেভাগে জানাতে হবে এবং আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে বলে শর্ত রাখা হয়েছে। AI বিনোদন জগতের জন্য কতটা হুমকি, এই প্রশ্ন এখনো অমীমাংসিত। তবে টিলি নরউডের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও শারবারি অভিনীত স্পাই থ্রিলার আলফা বক্স অফিসে ধারাবাহিক সংগ্রহ অব্যাহত রেখেছে। পঞ্চম দিনে বিশ্বব্যাপী আয় 70 কোটি রুপি ছাড়িয়েছে ছবিটি। বিস্তারিত টেস্ট রিপোর্টে। মঙ্গলবার পঞ্চম দিনে ভারতে 7,173টি শোতে ছবিটি 4 কোটি 25 লাখ রুপি আয় করেছে। এ নিয়ে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় 42 কোটি 10 লাখ রুপি, গ্রস আয় প্রায় 50 কোটি 23 লাখ রুপি এবং বিশ্বব্যাপী মোট আয় প্রায় 70 কোটি 3 লাখ রুপি। শুক্রবার মুক্তির দিন প্রায় 9 কোটি রুপি দিয়ে শুরু করে শনিবার 11 কোটি 50 লাখ ও রবিবার 13 কোটি 25 লাখ রুপি আয় করে সপ্তাহান্তে মোট প্রায় 34 কোটি রুপি আয় করে ছবিটি। তবে সোমবার থেকে আয় কিছুটা কমে আসে। সোমবার 3 কোটি 85 লাখ ও মঙ্গলবার 4 কোটি 25 লাখ রুপি আয় করেছে ছবিটি। শিব রাওয়াইল পরিচালিত আলফায় আলিয়া ভাট একজন গোপন গোয়েন্দা সিতার চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরো রয়েছেন বব্বি দেওল ও অনিল কাপুর। এটি ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের 7ম কিস্তি এবং ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো নারী চরিত্র নেতৃত্বে রয়েছে। এখন দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটি কতটা ধরে রাখতে পারে সেদিকেই সবার নজর। ATV USA বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। সারা দেশে টানা 5 দিন ভারী বৃষ্টির আভাস, সক্রিয় মৌসুমি বায়ু।
৮০টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, পাল্টা ৮৫টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।